তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 12 নম্বর প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে। ভিয়েনা সম্মেলন হয়েছিল কত সালে হয়েছিল বলো তো? এটা তোমার 1805, 1800 তোমার হলো 15। আচ্ছা, এই যে 1815 সালটাই হবে। ইয়ং ইতালি গঠন করেন, কে কথা করেছিল? ম্যাথসিনি গঠন করেছিল। জোলভেরাইন কী ছিল? একটা তোমার শুল্ক সংঘ ছিল, ঠিক আছে। শিল্প বিপ্লব কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন? অগাস্তে ব্লাঙ্কি এই শিল্প বিপ্লব কথাটা প্রথম ব্যবহার করেন। স্পিনিং জিনি কথাটা ব্যবহার করেছিলেন হারগিভস স্পিনিং জিনি আবিষ্কার করেন। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে? এটা তোমার কার্ল মার্কস হবে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমার জেনেভাতে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। তোমার 1939 খ্রিস্টাব্দে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, কে প্রতিষ্ঠা করেছেন বলো তো? জেনারেল ফ্রাঙ্কো কিন্তু একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবার দুইয়ের যে প্রথম কোশ্চেনটা দেখো, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? জাতীয়তাবাদ কার শাসনকালে ফ্রান্সে শিল্প বিপ্লবের স্বর্ণযুগ বলে মনে করা হয়? তৃতীয় নেপোলিয়নের সময়কালকে। শিল্প মূলধন কাকে বলা হয়? শিল্পে নিয়োজিত মূলধনকেই শিল্প মূলধন বলা হয়। আচ্ছা, এবার তারপরে বলছে মার্ক্সবাদে বুর্জোয়া শব্দটির কাদের বলা হয়? আচ্ছা, সত্য মিথ্যাগুলো দেখো কি বলেছে, যে সুয়েজ খাল ভূমধ্যসাগরের থেকে আরব সাগরকে যুক্ত করেছিল। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু মিথ্যা। আসলে আরব সাগর নয়, এটা লোহিত সাগরকে যুক্ত করেছে, ঠিক আছে। আচ্ছা, 1929 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দায় দেখা দিয়েছিল প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে। এটাও তোমার হলো, এটা কিন্তু তোমার সত্য, ঠিক আছে। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, কারণ কি? তোমার আসলে এখানে ভূমিদাস প্রথার অবসান ঘটেছিল, সেই কারণেই কিন্তু ভূমিদাসত্বের অবসান ঘটে। এই কারণেই আলেকজান্ডারকে তোমার মুক্তিদাতা জার বলা হয়। উইড্রো উইলসনের 14 দফা নীতির মূল উদ্দেশ্য কী ছিল বলো তো? এটা মূল উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করা। মেটানিকতন্ত্র কী? এগুলো চলো আমরা দুইয়ের কোশ্চেন চলো পিডিএফ থেকে দেখি। মেটানিকতন্ত্র কী? মেটানিকতন্ত্র দেখো, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী চ্যান্সেলর মেটানিক বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলোকে ধ্বংস করে ইউরোপে প্রাক বিপ্লবী যুগের রাজনৈতিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠায় উদ্দেশ্যে তীব্র দমনমূলক নীতি গ্রহণ করেন। এই নীতি মেটানিক ব্যবস্থা বা মেটানিকতন্ত্র নামে পরিচিত। রক্ত ও লৌহ নীতি কী? রক্ত ও লৌহ নীতি রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ভন বিসমার্ক রাশিয়ার নেতৃত্বে জার্মানির রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে জার্মানি গড়ে তোলার জন্য রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন। রক্ত ও লৌহ নীতিতে বলতে বোঝায় যুদ্ধ, কঠোর শৃঙ্খলা ও রক্ষণশীল রাজতন্ত্রের ঘোর সমর্থক বিসমার্কের এই গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা ছিল না। তিনি বলেন যে বক্তৃতা দিয়ে বা সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব পাশ করিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। এই জন্যই তিনি রক্ত ও লৌহনীতি বা রক্ত লৌহনীতি হলো সামরিক শক্তির ওপর নির্ভরশীলতা। এই সমাজের ওপর শিল্প বিপ্লবের দুটি প্রভাব আলোচনা করো। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছিল। সমাজের দুটি নতুন শ্রেণীর উদ্ভব হয়, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। শিল্প বিপ্লবের ফলে গ্রামের কৃষকরা ভালো করে ভালো মানের মজুরির আশায় এসে কলকারখানায় যোগদান করে এবং শিল্প বিপ্লবের ফলে সামন্ত শ্রেণীর অবসান ঘটে ও শিল্পপতি ও বণিক ব্যবসায়িক গোষ্ঠীর উদ্ভব হয়। কেন শিল্পোন্নত দেশগুলি উপনিবেশ স্থাপনে উদ্যোগী হয়েছিল? তার দুটি কারণ। শিল্প বিপ্লবের ফলে শিল্পজাত পণ্য সামগ্রীর উৎপাদন প্রভূত পরিমাণে বৃদ্ধি পায়। নিজের দেশের প্রয়োজন মিটিয়ে বাড়তি পণ্যের বিক্রির জন্য এশিয়া এবং আফ্রিকার মতো অনগ্রসর দেশে উপনিবেশ স্থাপনের সুযোগ আসে। ফলে এশিয়া ও আফ্রিকার দেশগুলি ইউরোপের অধীনস্থ বাজারে পরিণত হয়। এছাড়া শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য উপনিবেশ বিস্তারের জন্য প্রয়োজন হয়। ভার্সাই সন্ধিকে জবরদস্তমূলক চুক্তি বলা হয় কেন? 1919 খ্রিস্টাব্দে 28 জুন বিশ্বযুদ্ধে বিজয়ী ও মিত্রপক্ষ পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় এবং জয়ী সন্ধিকে অনেকে তোমার জবরদস্তমূলক সন্ধি বা আরোপিত সন্ধি বলে অভিহিত করেন, কারণ এই সন্ধি ছিল জার্মানির পক্ষে অত্যন্ত কঠোর এবং অপমানজনক ও জার্মান প্রতিনিধিদের আপত্তি অগ্রাহ্য করে তাদের ভয় দেখিয়ে এই সন্ধি স্বাক্ষর করানো হয়। ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য। গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক বহুদলীয় সংস্থা, আর ফ্যাসিবাদ হলো এক নায়কতন্ত্রী রাজনৈতিক অবস্থা। গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা ও গণমাধ্যমগুলির স্বাধীনতা স্বীকৃত হয়, কিন্তু ফ্যাসিবাদ এগুলোর কিন্তু একদম ঘোরতর বিরোধী। আচ্ছা, ইতালির ঐক্য সাধনে কাউন্ট কাভুর এর ভূমিকা আলোচনা করো।
ইতালির ঐক্য আন্দোলনে যে সকল অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল কাউন্ট কাভোর। এবার ইতালির ঐক্যবদ্ধ করার জন্য ম্যাসিনির নীতি তিনি পরিত্যাগ করে স্বতন্ত্র নীতি কিন্তু গ্রহণ করেছিল। কাভোরের কী ভূমিকা ছিল? ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য কাভোর বিদেশি শক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। তিনি মনে করতেন একমাত্র বিদেশি শক্তির সাহায্যেই ইতালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। ইতালির এই ঐক্য সংগ্রামে পিডমন্ট রাজ্যের নেতৃত্বকে বাস্তব ও সঠিক পন্থা বলে মনে করতেন তিনি। এজন্যই তিনি পিডমন্টকে জাতীয় আন্দোলনে উপযুক্ত গড়ে তোলেন। এরপর ইউরোপের দেশগুলি সহানুভূতি লাভের জন্য রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগদান করে। এই যুদ্ধে জয়লাভের ফলে তিনি ঐক্য আন্দোলনে ইংল্যান্ড ও ফ্রান্সের সহানুভূতি পায়। আচ্ছা, প্লম্বিয়ার্সের চুক্তি ইতালি ও অস্ট্রিয়াকে বিতাড়িত করার উদ্দেশ্যে কাউন্ট কাভোর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করে। এর দ্বারা স্থির হয় যে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্স পিডমন্টকে সামরিকভাবে সাহায্য দেবে, বিনিময়ে স্যাভয় নিজ পাবে। তৃতীয় নেপোলিয়নের সাহায্যে তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে এবং মধ্য ইতালিকে সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়। এইভাবে কাভোরের প্রচেষ্টায় মধ্য ইতালি ঐক্য সম্পন্ন হয়েছিল। উত্তর ও দক্ষিণ ইতালির সংযুক্তির ক্ষেত্রেও কাভোরের কিন্তু যথেষ্ট অবদান ছিল। তার নির্দেশে গ্যারিবল্ডি রাজা ইমানুয়েলের আনুগত্য স্বীকার করলে উত্তর ও দক্ষিণের ইতালির ঐক্য সম্পূর্ণ হয়। এই কারণে কাভোর ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। সর্বপ্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন হয়েছিল তার 4টি কারণ বলো। আচ্ছা দেখো, অষ্টাদশ শতকে সবথেকে ঐশ্বর্যশালী শক্তিশালী দেশ হওয়ার সত্ত্বেও প্রথম শিল্প বিপ্লব কিন্তু ইংল্যান্ডেই হয়। পণ্ডিতরা নানান কারণ বলেছেন, তার মধ্যে অন্যতম যে সকল কারণগুলো না বললেই নয় সেগুলো হলো কৃষি বিপ্লব। ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রেখে খাদ্য কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। তার ফলে কাঁচামাল ও শ্রমিকদের জন্য সস্তায় খাদ্যের কোনো অভাব হয়নি। বিশ্বব্যাপী বাজার এই সময় ইংল্যান্ডের কৃষকদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেলে শিল্পপণ্য কেনার ক্ষমতা বাড়ে। তাছাড়া ইংল্যান্ডের উপনিবেশগুলি তাদের পণ্য বিক্রির একচেটিয়া বাজারে পরিণত হয়েছিল। সুলভ শ্রমিক ও মূলধনের জোগাড়। সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। এই সময় ইউরোপে বহু শ্রমিক রুজি রোজগারের জন্য ইংল্যান্ডে চলে আসতে শুরু করে। শ্রমিকের যোগান সহজলভ্য হয়। এই সুলভ শ্রমিক শিল্প বিপ্লবে কিন্তু সহায়ক হয়। শিল্প বিপ্লবের জন্য অতি প্রয়োজনীয় উপাদান ছিল মূলধন বা পুঁজি। সপ্তদশ শতকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইংল্যান্ডে এই এক শ্রেণীর মানুষের হাতে সঞ্চিত পুঁজি বা মূলধন শিল্পে বিনিয়োগের প্রবণতা দেখা দেয়। প্রাকৃতিক পরিবেশ ও সম্পদে সমৃদ্ধ ইংল্যান্ড প্রচুর পরিমাণে কয়লা, টিন, তামা পাওয়া যেত। ইংল্যান্ডের সাথে সাথে আবহাওয়ার জন্য বস্ত্রশিল্পেও কিন্তু যথেষ্ট উপযোগী ছিল। প্রাকৃতিক বন্দর এদেশের অভ্যন্তরে প্রচুর নদী নালা থাকায় কাঁচামাল পরিবহনেও কিন্তু যথেষ্ট সুবিধা হয়। বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার ও অনুকূল পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছিল বেশ কিছু যন্ত্রপাতি এবং সহজ সময়োপযোগী আবিষ্কার, যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। ঠিক আছে, আর তাছাড়াও বেশ কিছু বৈজ্ঞানিক আবিষ্কার কিন্তু শিল্প বিপ্লবে ঘটিয়েছিল। দেখো, শিল্প বিপ্লবের যে আবিষ্কারগুলো, হারগিভসের ইঞ্জিনি, তারপরে আর্কাইটের ওয়াটার ফ্রেম, এগুলো তোমরা লিখে দেবে। কৃষক ও শ্রমিক অসন্তোষে রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। দেখো, কৃষক ও শ্রমিক অসন্তোষ রুশ বিপ্লবের পটভূমি, এখানে এটা দুবার কোশ্চেনটা করা হয়েছে। ঠিক আছে, রাশিয়ায় কৃষক শ্রমিকদের দুর্বিষহ অবস্থা ও ব্যাপক অসন্তোষ ও 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে। কৃষকদের অসন্তোষ। রাশিয়ায় শিল্পায়নের সূত্রপাত হলেও রুশ অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। রুশ জনসংখ্যার 3/4 ছিল কৃষক, যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ করলে কৃষকরা জমির মালিকানা না পাওয়ার জন্য তাদের বিশেষ অগ্রগতি হয়নি। জমিদারদের বদলে তাদের ওপর মির ও গ্রামীণ প্রশাসনিক সংস্থার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। রাশিয়ার কৃষকদের অবস্থা খুবই শোচনীয় ছিল। তারা সীমাহীন অর্থনৈতিক শোষণের শিকার হয়েছে। এর জন্য প্রাপ্ত জমির ক্ষতিপূরণ, সুদ, সামন্তপ্রভু ও সরকারের কর মেটানোর পর অধিকাংশ কৃষকের সারা বছর অন্যের সংস্থান হতো না। এমনকি তাদের সার ও বীজ, কৃষি যন্ত্রপাতি, লাঙল টালার জন্যও ঘোড়াও ছিল না। তার ফলে জমি বিক্রি করতে বাধ্য হয়। এইভাবে দারিদ্র্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কৃষকদের অবস্থার অবনতি হয়। ফলে কৃষকদের অসন্তোষে জারতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে গেছিল। ইতিমধ্যে রাশিয়ায় প্রবল জনসংখ্যা বৃদ্ধি হলে কৃষকরা নতুন করে জমি বণ্টনের দাবি জানায়। রাশিয়ার গ্রামাঞ্চলে প্রবল অশান্তির সূত্রপাত হয়। কৃষকরা জমিদারের ক্ষেত খামার লুট করে তাদের হত্যা করতে থাকে। বিভিন্ন স্থানে কৃষক বিদ্রোহ শুরু হয়। শ্রমিক অসন্তোষ। রাশিয়ায় শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয় এবং শিল্পের প্রসারের সঙ্গে শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পায়। ফলত ইউরোপে অন্যান্য দেশের মতো
মতো রাশিয়াতেও শ্রমিক শোষণ চলতে থাকে। কম মজুরি, দীর্ঘ সময় কাজ, অনাহার, অর্ধাহার, অস্বাস্থ্যকর ব্যবস্থিত জীবনের দুরবস্থা, শোষণ, অত্যাচার শ্রমিকদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। তাছাড়া তাদের কাজের কোনো নিরাপত্তা ছিল না। তার ফলে তারা উপলব্ধি করে যে জারতন্ত্রের পতন না ঘটলে তাদের এই অবস্থার কোনো উন্নতি হবে না। শ্রমিকদের আন্দোলন করা ও সংগঠন গড়ে তোলার কোনো অধিকার ছিল না। এই পরিস্থিতিতে বলশেভিক দল শ্রমিকদের মধ্যে প্রচার চালিয়ে তাদের সংগঠিত করে এবং 1905 খ্রিস্টাব্দে রাশিয়ার নানা অঞ্চলে ধর্মঘট বৃদ্ধি পেতে থাকে। কৃষক ও শ্রমিক শ্রেণীর এই অসন্তোষ রুশ বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।